তোমার আর দুলাভাইয়ের ভালোবাসার রং কি আপু? কি সব প্রশ্ন করি সারজু? ভালোবাসার আবার রং হয় নাকি? হয়তো। কারোর ভালোবাসার রং লাল হয়, কারোর নীল, সবুজ, হলুদ কিংবা সাদা, আবার কারোর ভালোবাসার রং কালোও হয়। আমার কথা শুনে ফোনের ওপাশে ইশরাত আপু খিলখিল করে হেসে ওঠল। হাসছ কেন? আমি কি হাসির কথা বলেছি? আপু একনাগাড়ে হেসেই চলেছে। এইদিকে আমি যে ফোন কানে চেপে ধরে বসে আছি সেটা মনে হয় ভুলেই গেছে। আমি বুঝতে পারছি না এখানে হাসার কি আছে। আপু আর দুলাভাইয়ের ভালোবাসার রং কি সেটা জানতে চেয়েছি, আর এতে এত হাসার কি হলো? মিনিট কয়েক অপেক্ষা করে আপুর হাসি থামার কোনো লক্ষণ না দেখে আমি বিরক্ত হয়ে বললাম, আপু তুমি কি হাসতেই থাকবে নাকি আমি কল কেটে দিব? আমার হুমকিতে কাজ হয়েছে। আপু হাসি থামিয়ে হেয়ালির সুরে বলল, হ্যাঁ রে আরজু, তা সে কে? আমি কি তাকে চিনি? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা এখন কিছুই বুঝিস না। ওইদিকে তো ঘিয়ের মাঝে 2 হাত কবজি পর্যন্ত ঠিকই ডুবিয়ে রেখেছিস। আপু 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 না করে আগে বল সে কে? কার কথা জিজ্ঞেস করছ? যে তোকে ভালোবাসার রং দেখিয়েছে। আপুর কথায় আমি ভীষণ লজ্জা পেলাম। ইস, আপু কি সবটা বুঝে ফেলল? কিরে কথা বলছিস না কেন? আগে আমার প্রশ্নের জবাব দাও। কি? তোমার আর দুলাভাইয়ের ভালোবাসার রং কি? আপু খানিকক্ষণ চুপ থেকে লজ্জা আর আবেগ মিশ্রিত স্বরে বলল, তুই তো সবই জানিস আরজু। তোর দুলাভাই আমাকে কতটা যতন করে। তার ছোঁয়া এবং মুগ্ধ চোখের চাহনিতে আমি সুখ অনুভব করি। তার সংস্পর্শে নিজেকে পরিপূর্ণ লাগে। তাকে পেয়ে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। তার ভালোবাসার রং কি আমি জানি না, তবে এটা জানি সে ভালোবাসা বড় পবিত্র। আমাদের ভালোবাসার রং পবিত্র। আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপুর কথা শুনছিলাম। স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝি এমনই হয়, সুখময় আর পবিত্র। কিরে চুপ করে আছিস কেন? তোমার বলা কথাগুলোই ভাবছি। ভেবে কি পেলি? এটাই যে, তোমার আর দুলাভাইয়ের ভালোবাসার রং সাদা। কারণ তোমাদের ভালোবাসা পবিত্র। আর সাদা হচ্ছে পবিত্রতার রং। আমার কথা শুনে আপু পুনরায় খিলখিল করে হেসে ওঠল। হাসতে হাসতেই বলল, আচ্ছা তোকে এসব কে বলেছে বলতো? ভালোবাসারও যে রং হয় সেটা তুই কিভাবে জানলি? আমিও তো আগে জানতাম না, কিন্তু কেউ একজন আমার স্বপ্নে এসে বলেছে তার ভালোবাসার রং কালো। আপু হাসির মাত্রা আরও বাড়িয়ে বলল, আরজুরে তুই তো প্রেমে শুধু হাবুডুবু খাচ্ছিস না, সাথে সাঁতারও কাটছিস। এখন বল তোর সেই প্রেমিক পুরুষটা কে? আমি কখনোই ইশরাত আপুর কাছে কিছু লুকোয়নি। আপুও তার সবকিছু আমাকে বলে। আমরা বোন কম বান্ধবী বেশি। তাই আপুর কাছে কিছু লুকানোর প্রশ্নই আসে না। এই আরজু, চুপ করে আছিস কেন, বল। আপুর তাড়া পেয়ে আমি নিঃশ্বাস আটকে বলে ফেললাম, মিহির ভাই। ছোট 2টি শব্দ বলেই আমার ঘাম ছুটে গেছে। আমি ফোঁস করে চেপে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিলাম। আপু প্রায় চেঁচিয়ে ওঠল, মিহির, তুই কি নিধির ভাই মিহিরের কথা বলছিস? আমি ফোনের এপাশে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। মিহির কি তোকে ভালোবাসে বলেছে? হুট করেই আপুর গলার স্বরটা পাল্টে গেছে। আমি মনের মাঝে অভিমান চেপে রেখে জবাব দিলাম, না। সে যদি তোকে ভালোবাসে সেটা না বলে থাকে, তাহলে তুই কিসের ভিত্তিতে মনের মাঝে এমন ধারণা পুষছিস? তুই কি মিহিরকে পছন্দ করিস? আমি এই প্রশ্নের জবাব দিলাম না। চুপ করে রইলাম। আপু আবার জিজ্ঞেস করল, মিহিরকে কি তুই ভালোবাসিস বলেছিস? আমি ক্ষীণস্বরে জবাব দিলাম, হু। এরপর আপুও চুপ হয়ে গেল। আমরা দুজনেই 2 প্রান্তে ফোন কানে চেপে ধরে চুপ করে আছি। একটু পর আপু হতাশার সুরে বলল,
তোর মতো শক্ত মনের একটি মেয়ে কিভাবে এমন ভুল করতে পারি সারজু? আমাদের ভাইবোনের মধ্যে তুই অন্তত মানুষ চিনতে ভুল করিস না, সেটাই আমার ধারণা ছিল। মিহির ভাইয়ের নাম শুনে আপু এমন চুপসে গেল কেন? আপু কি মিহির ভাইকে পছন্দ করে না, নাকি অন্য কোনো কারণ আছে? আমার মাথায় নানান ধরনের প্রশ্ন এসে ভিড় করতে লাগল। আমার ভাবনার মাঝেই আপু মন খারাপ করে বলতে লাগল, মিহির তোর জন্য সঠিক মানুষ না আরজু। ও হচ্ছে একজন আত্মহংকারী ছেলে। মিহিরের মা বাবা কিংবা ওর পরিবারের কেউই তোকে ওর স্ত্রী হিসেবে মেনে নিবে না। আমার কথাগুলো মন দিয়ে শুন, মিহির হচ্ছে সেই উচ্চাকাঙ্ক্ষী গাছের উঁচু শাখা, যার শিখরে পৌঁছানোর ইচ্ছে বা স্বপ্ন থাকলেও যোগ্যতা কিংবা ক্ষমতা কোনোটাই তোর নেই। তোকে এর চেয়ে সহজভাবে বুঝাতে হবে না আশা করি। তাই আমি তোকে সাবধান করছি, ওর থেকে দূরে থাক। ওদের সাথে কখনোই আমাদের মানাবে না। আব্বারও একসময় ওদের মতো প্রভাব প্রতিপত্তি সবই ছিল, কিন্তু সেটা এখন শুধুই অতীত। আর মিহিরের নিজের এবং ওর বাবার বংশগত প্রভাব প্রতিপত্তি হচ্ছে বর্তমান। তাই অতীত দিয়ে বর্তমানকে পাওয়ার চেষ্টা করা বোকামি। আরেকটা কথা, তুই হয়তো ভুলে যাচ্ছিস আব্বা তোদেরকে নিয়ে মিহিরদের বাড়িতে আশ্রিত হয়ে থাকছেন। আর কোনো পরিবারই একজন আশ্রিতের মেয়েকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিতে চাইবে না। মিহিরের বাবা মা তো নাই। তোর মতো বাস্তববাদী মেয়ে কি করে এমন একটি ভুলের সাথে নিজেকে জড়িয়ে ফেললি, যেখানে মিহির এখনো নিজের মুখে তোকে ওর ভালোবাসার কথা বলেনি? মধ্য দুপুর। গভীর মনোযোগ দিয়ে পাশের ফ্ল্যাটের বেলকনির জোড়া কবুতরের সংসার দেখতে ব্যস্ত আমি। জোহরের নামাজ পড়ে সোজা জানালার কাছে চলে এসেছি কিছু একটা দেখার জন্য। আমার হৃদয়ের গহীনে তার ভালোবাসার যে ঝড় উঠেছে সেটাকে শান্ত করার একটাই উপায় আছে, আর তা হলো আমার সকল প্রশ্নের উত্তর পাওয়া। ইশরাত আপু তো সরাসরি বলেছে, মিহির ভাইকে পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। আপুর কথার বাইরে গিয়ে আমি যদি আমার অযোগ্যতা নিয়েই মিহির ভাইকে পাওয়ার আশা করি, তবে কি সেটা ভুল হবে? আর তার উত্তরটাই এই কবুতর দম্পতির মাঝে পাওয়া যাবে। শুরু থেকেই দেখছি একটি কবুতরের ডানা অপরিপক্ক, যার কারণে সেটা উড়তে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে অপর কবুতরটাকেও সহজে উড়তে দেখি না আমি। হয়তো সেটা উড়ে, তবে তা আমার নজরে পড়েনি। যেখানে একটি কবুতর স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও উড়তে পারার ক্ষমতা থাকা সত্ত্বেও অন্য কবুতরটিকে ভালোবাসার খাতিরে নিজের পাখি অস্তিত্বকেই একপাশে সরিয়ে দিয়েছে, ডানা মেলে উড়ার সুখকে বিসর্জন দিয়েছে, সেখানে আশ্রিত এবং দরিদ্রতার দোহাই দিয়ে মিহির ভাই নিশ্চয় আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করবেন না। তিনিও যদি আমাকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই আমার সকল অগুণ এবং দুর্বলতাকে মেনে নিয়েই আমাকে গ্রহণ করে নিবেন। আর যদি সেটা না করেন তবে আমি নিজেই এই নামহীন সম্পর্ক থেকে দূরে সরে যাব। কখনোই তার কাছে তাকে নিয়ে আমার মনের গভীর অনুভূতিগুলোকে প্রকাশ হতে দিব না, বরং নিজেকে যথাসম্ভব তার থেকে গুটিয়ে নিব। এখন আমার শুধু একটাই উদ্দেশ্য, আমাকে নিয়ে মিহির ভাইয়ের মনের অনুভূতি কি সেটা জানা। তিনি সত্যিই আমাকে ভালোবাসেন কিনা সেটা নিশ্চিত হওয়া। খুব ভোরে ঘুম ভেঙে গেল আমার। চারপাশে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ফজরের আজান শোনা যাচ্ছে। গতকাল ইশরাত আপুর সাথে ফোনে কথা হওয়ার পর থেকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে, আর সেজন্য রাতেও ভালো ঘুম হয়নি। একরাশ অস্থিরতা ঘিরে রেখেছে আমাকে। এসব চিন্তা থেকে মনকে দূরে রাখার চেষ্টা করে আজানের জবাব দিচ্ছি, তখনই আম্মার ডাক শুনতে পেলাম। আম্মা আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে নিচু স্বরে আমাকে ডাকছে, আরজু, এই আরজু, এখনো ঘুম থেকে উঠিসনি? জলদি উঠো, নামাজের আওয়াল ওয়াক্ত চলে যাচ্ছে যে। আম্মা একইভাবে ডেকে যাচ্ছে। আমি বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিলাম। আম্মা হাসিমুখে রুমের ভেতরে ঢুকে বলল, নামাজ পড়ে নে, এরপর গোসল করে তৈরি হয়ে নিস, তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। তারা সকালের নাস্তা এখানে এসেই খাবেন।
এইটুকু বলে আম্মা আর এক মুহূর্তও দাঁড়াল না, যেমন হাসি মুখে এসেছিল তেমন হাসি মুখেই আবার চলে গেছে। আমি আম্মার কথা শুনে পুরোটা না বুঝলেও এটা বুঝতে পেরেছি, আজকে সেই মুদি দোকানদার এবং তার পরিবার আমাকে দেখতে আসছে হয়তো। মিহির ভাইয়ের চক্করে পড়ে এই ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। তাই তো আব্বাকে এই বিয়ের জন্য না করতেও মনে নেই। আর আব্বা তো এইদিকে তাদেরকে এই বাড়িতে এসে সকালের নাস্তা খাওয়ার দাওয়াতও দিয়ে ফেলেছে। যাক, এই সুযোগে আমি মিহির ভাইয়ের মনের কথাটাও জেনে ফেলতে পারব। তিনি যদি সত্যিই আমাকে পছন্দ করেন, তবে কিছুতেই এই বিয়ে হতে দিবেন না, যে কোনো মূল্যে বিয়েটা আটকাবেন। তবে পাত্রপক্ষ আমাকে অপছন্দ করার নিশ্চয়তা বেশি। আমি চাচ্ছি তারা না করে দেওয়ার আগেই যেন মিহির ভাইয়ের মনের কথাটা জানতে পারি। আর এতে আমাকে কিছুই করতে হবে না, সব আপনা আপনিই হয়ে যাবে। কথাগুলো ভাবতেই আমার মনটা খুশিতে নেচে ওঠল। খুশি মনে করে এসে নামাজ পড়ার প্রস্তুতি নিলাম। সকাল 8:30 বাজে। এত সকালে কেউ পাত্রী দেখতে আসে কিনা আমার জানা নেই। তবে কখনো শুনিনি যে পাত্রপক্ষ সকাল সকাল পাত্রীর বাসায় চলে এসেছে সকালের নাস্তা খেয়ে মেয়ে দেখবে বলে। এসব ভেবে মনে মনে হাসলেও বাহিরে বেশ গম্ভীর ভাব ধরে রেখেছি। সাদা আর গোলাপি রঙের মিশেলের নরম সুতি কাপড়ের একটি সাধারণ সালোয়ার কামিজ পরেছি আমি। এর ওড়নাটাও বিশাল বড়। সেটা দিয়েই মাথাসহ মোটামুটি অর্ধেক শরীর ঢেকে রেখেছি। সাদা আর গোলাপি রং দুটো আমার গায়ের কালো রঙের মাঝে উজ্জ্বল হয়ে চেপে বসেছে। নাকে সাদা পাথরের একটি নাকফুল পরেছি। সেটা হয়তো একটু আলোর ছোঁয়া পেয়েই চিকচিক করছে। সব মিলিয়ে আমাকে দেখতে অদ্ভুত লাগছে। তবুও আমি খুশি এটা ভেবে যে মিহির ভাই আমার এই রূপটাকেই পছন্দ করেছেন। আমার মন বলে তিনিও আমাকে ভালোবাসেন। তার হৃদয়ের অনুভূতিগুলো চোখের ইশারায় আমার হৃদয়ের অনুভূতির কাছে চিঠি লিখেছে। আমার চোখ দিয়ে তার চোখের শব্দহীন সেই অনুভূতির চিঠি পড়েই আমাকে নিয়ে তার ভাবনার কথা জানতে পেরেছি। আর সেটাই তার মুখ থেকে শুনতে চাই আমি। এবং আমি জানি আমার ধারণা ভুল নয়। মিহির ভাই স্বপ্নে আমাকে বলেছিলেন তিনি আমার দুচোখের পাতায় ঘুম হয়ে মিশে যেতে যান। আমার হৃদয়ে তার নামের ঝড় তুলতে চান। আমিও তাকে বলতে চাই তিনি আমার দুচোখের পাতায় স্বপ্ন হয়ে মিশে গেছেন। আমার হৃদয়ে তার নামের ঝড় তুলে আমার আমিকেই বিলীন করে দিয়েছেন। আম্মা রান্নাঘরে মেহমানদের জন্য নাস্তা বানাচ্ছে। আব্বা দামি রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে গেছে। মেহমানদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চান না তিনি। আর নোমান রান্নাঘরে আম্মাকে এটা ওটা এগিয়ে দিয়ে তার কাজে সাহায্য করছে। কিন্তু আম্মা আমাকে রান্নাঘরের ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না। আমি সাহায্য করতে গিয়েছিলাম। আমাকে দেখেই আম্মা ধমকের সুরে বলল, তুই যা, আমি একা সব করে নিব। আর এমন করে বিধবা সেজেছিস কেন? সাদা রঙের কামিজ কেন পরেছিস? তোর আক্কেল আর কবে হবে আমাকে বলতো? এই সাদা পাথরের নাকফুল নাকে পরেছিস কেন? সবকিছু সাদা পরে তোর গায়ের কালো রংটাকে আরো বেশি করে কেন ফুটিয়ে তুলেছিস? তুই তো বিধবা না যে স্বামী মারা যাওয়ায় এসব পরে শোক পালন করছিস। আজকে বিয়ের জন্য তোকে পাত্রপক্ষ দেখতে আসছে। আর তুই কি না এমন ভূত সেজে তৈরি হয়েছিস? যা এক্ষুনি গিয়ে এইসব পাল্টে অন্য সালোয়ার কামিজ পরে সুন্দর করে সেজে আয়। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক লাগাবি। তুই না পারলে নিধিকে ডেকে বল ও তোকে সুন্দর করে সাজিয়ে দিবে। তোর বাবার মুখে শুনেছি ছেলে নাকি দেখতে খুব সুন্দর। তাই সুন্দর করে সেজেগুজে পরিপাটি হয়ে থাক, যেন পাত্রপক্ষের সকলেই তোকে পছন্দ করে। আম্মার আদেশ পেয়ে আমি রান্নাঘর থেকে চলে আসলেও আমার সাজ বদল করিনি। যেগুলো পরেছিলাম সেভাবেই আছি। আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছি আর আম্মার কথাগুলো ভেবে মনে মনে হাসছি। হঠাৎ কি মনে করে ঘাড় ঘুরিয়ে একবার মিহির ভাইয়ের রুমের দিকে তাকিয়ে সাথে সাথেই দৃষ্টি ফিরিয়ে নিলাম।
রিধি আর নিধি মিহির ভাইয়ের রুম থেকে বেরিয়ে আসছে। আমি সামনে ফিরে গেলেও রিধির দৃষ্টি আমাকে এড়াল না। ও আমার কাছে এগিয়ে এলো। ওর পিছনে নিধিও এসে হাজির হল। কি ব্যাপার আরজু, এখনো তৈরি হওনি? শুনলাম তোমাকে নাকি আজ পাত্রপক্ষ দেখতে আসছে। আমি মুচকি হেসে বললাম, তৈরি হয়েই আছি। রিধি আমার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, এই বেশে পাত্রপক্ষের সামনে গেলে তারা তোমাকে দেখে পছন্দ করলেই হয়। আসলে হয়েছে কি, আমার বিয়ের তো প্রায় 7 মাস পেরিয়ে গেল। এর মধ্যে শ্বশুরবাড়ির অনেক আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ পেলেও পরিচিত কারোরই বিয়ের দাওয়াত পাইনি। কিভাবে পাবো বলো, পরিচিত কারোরই তো বিয়ে হচ্ছে না। তোমারও তো কবে থেকে বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সুসংবাদ তো পাচ্ছি না। আর কত, এইবার অন্তত বিয়ে শাদী করে আমাদেরকে তোমার বিয়ের দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করো। রিধির হাসি মুখে খোঁচা দিয়ে চিবিয়ে বলা কথাগুলো সবই সহজভাবে হজম করে নিলাম। ও যে ইচ্ছে করেই বিয়েতে বিলম্ব হওয়া নিয়ে আমাকে ছোট করতে চাইছে, সেটা স্পষ্ট বুঝতে পারছি আমি। কিন্তু ওর কথার প্রত্যুত্তরে মুচকি হাসি দেওয়া ছাড়া আর কিছুই বলিনি। রিধি আরও কিছু বলার জন্য মুখ হাঁ করতেই নিধি ফট করে বলে দিল, তোমাদের বিবাহিত মহিলাদের এই এক সমস্যা আপু, তোমাদের নিজেদের বিয়ে হয়ে গেছে বলে অবিবাহিতা মেয়েদের দেখলেই খোঁচানো শুরু করো। যেন বিয়ে করে কি এমন পাহাড় জয় করে ফেলেছ। আর বিয়েটা কি মানুষের হাতে নাকি? জোড়া মিলানোর মালিক তো একমাত্র আল্লাহ পাক। কিন্তু তোমরা কিছু বিবাহিত মহিলারা আল্লাহ পাকের কাজে নাকো গলাও আবার হস্তক্ষেপও করো। এমন একটা ভাব করো যেন বিবাহিত জীবনে তোমরা কত সুখে আছো, অথচ সব ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভিন্ন হয়। আর তুমি যে আরজুপুর বিয়ে হয়নি বলে ওর বিয়ে খেতে চাইছ, কই আমাকে তো একবারও বলনি যে আমার বিয়ে খেতে চাও। আরজুপুর মতো আমারও তো বিয়ে হচ্ছে না। আব্বু আর ভাইয়াও তো তোমার বিয়ের পর থেকেই আমার জন্য পাত্র খুঁজছে, তাও তো বিয়েটা হচ্ছে না আমার। নিধির কথায় রিধি রেগে গেল। মুখ কালো করে ধমকের সুরে বলল, তুই আর আরজু কি সমান নাকি? তোর জন্য এত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে যে আব্বু আর মিহির ঠিক করতে পারছে না কারটা রেখে কার প্রস্তাব গ্রহণ করবে। আর আরজুর বিয়ের জন্য আঙ্কেল ঘটকের কাছে পাত্র খুঁজে বেড়ান। নিধি ওর কথার জবাবে কিছু বলতে গেলে আমি ওদের দুইজনকে রেখে সেখান থেকে চলে আসলাম। পিছন থেকে দুই বোনের তর্কাতর্কির আওয়াজ কানে আসছে। কাল ইশরাত আপুর সাথে কথা বলার পরে সারাদিন আমার মনটা খারাপ ছিল। সেই মন খারাপ নিয়েই রাতে ঘুমিয়েছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠার পরে মিহির ভাইয়ের কথা ভাবতেই মন খারাপ চলে গিয়ে অনেকটা খুশি খুশি লাগছিল। কিন্তু রিধির কথায় আবার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি আপ্রাণ চেষ্টা করছি মন খারাপ না করতে। আমার চেষ্টা সফল হলেই হয়। অনেকক্ষণ যাবৎ মিহির ভাইদের ড্রয়িং রুমে মাথা নিচু করে সোফায় বসে আছি। আমার ঠিক সামনে দুইজন মহিলা আর দুইজন পুরুষ বসে আছেন। পুরুষ দুইজনের মধ্যে একজন জোয়ান ছেলে, সম্ভবত তিনিই পাত্র, আর মহিলা দুইজনের মধ্যে একটি কম বয়সী মেয়ে আছে। আমি মাথা নিচু করে বসে আছি বিধায় সবার পা দেখতে পারছি। আর পা দেখেই অনুমান করছি সব। আমার একপাশে নোমান এবং আরেক পাশে আব্বা বসে আছে। আম্মাকে আশেপাশে কোথাও দেখছি না। হয়তো রান্নাঘরে মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা করতে ব্যস্ত। শিলা একটু পরপর বড় ট্রেতে করে নানান রকমের নাস্তার প্লেট এনে সবার সামনে বড় টেবিলে রাখছে। নোমান আমার কানে কানে এটা ওটা বলে দিচ্ছে। এই যেমন ছেলের বাবা মা আর ছোট বোন এসেছে, ওদের সাথে ঘটকও আছে। ছেলেটা দেখতে বেশ সুন্দর, গায়ের রং ধবধবে সাদা আর মাথার চুলগুলো কোকড়ানো। ঘটক লোকটা একসাথে 3টি বিস্কুট মুখে পুরে দিয়েছে। কিন্তু মাঝে মাঝেই নোমান অন্য মনস্ক হয়ে পড়ছে। তারপর আমার কুনুইয়ের গুঁতো খেয়ে আবার চারপাশের খবর বলতে থাকে।
আমি বেশ বুঝতে পারছি ও পাত্রের বোনকে দেখে ফিদা হয়ে গেছে। তাই তো মাঝে মাঝে চুপ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। ও মনে করেছে আমি কিছুই বুঝি না। হঠাৎ নোমান আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আপু, আঙ্কেল আর মিহির ভাইও এসেছে। মিহির ভাই পাত্রের পাশেই বসেছে, তার সাথে হ্যান্ডশেক করছে। মিহির ভাইয়ের নাম শুনেই আমার বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেল। আমি ঘোমটার আড়াল থেকে আর চোখে তার দিকে তাকালাম। নীল রঙের সুতোর কাজ করা বাসন্তী রঙের পাঞ্জাবিতে তাকে অপূর্ব লাগছে। পাঞ্জাবিটা তাকে দারুণ মানিয়েছে। কেন জানি আমার চোখে আজ মিহির ভাইকে ভীষণ সুন্দর লাগছে। প্রেমে পড়লে মানুষ বদলে যায় জানতাম, কিন্তু বেহাও হয়ে যায় সেটা এখন টের পাচ্ছি। চোখের লজ্জা ভুলে আশেপাশের সবাইকে তুচ্ছ করে ঘোমটা সরিয়ে আর চোখে মিহির ভাইয়ের দিকে তাকিয়ে আছি। কে কি ভাবছে সেসবের পরোয়া করছি না। তাকে আজ কেন এত সুন্দর লাগছে? শুনেছি মেয়েরা নাকি বিয়ের আগে সুন্দরী হয়ে যায়, কিন্তু ছেলেদের হুট করে সুন্দর হয়ে যাওয়ার পিছনের রহস্য কি? আমি খুঁটিয়ে খুঁটিয়ে মিহির ভাইকে দেখে চলেছি। বাসন্তী রঙের ঢিলেঢালা পাঞ্জাবিটার বুকের দুটো বোতাম খুলে রেখেছেন। মাথা ভর্তি ঘন কালো চুলগুলোকে আড়াআড়িভাবে আঁচড়ে পরিপাটি করে রেখেছেন। পায়ে অ্যাপেক্সের স্যান্ডেল আর হাতের দামি ঘড়িটা কবজি পর্যন্ত এসে খসে পড়ার অবস্থায় আটকে আছে। মাত্র এতটুকুতেই তাকে এত আকর্ষণীয় লাগছে। অবশেষে জোর করে তার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে মনে মনে নিজেকে শাসন করতে লাগলাম। কেন আমি এতক্ষণ যাবৎ একনাগারে তার পানে চেয়ে রইলাম? সবাই কি ভাবছে? আমি যখন নিজেকে মনে মনে শাসন করতে ব্যস্ত তখনই মিহির ভাই বলে উঠলেন, কখন থেকে তো আমরাই কথা বলে যাচ্ছি। পাত্র পাত্রী দুইজনকেও তো আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া উচিত। বিয়েটা যেহেতু ওরাই করবে, তাই ওদের একে অপরের সাথে আলাপ করে নিজেদের পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নেওয়া ভালো। তারপর ওদের সিদ্ধান্ত জেনেই না হয় এই বিষয়ে আগানো যাবে। আমি বিস্মিত দৃষ্টিতে মিহির ভাইয়ের দিকে তাকালাম। তিনিও আমার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন। তারপর আমার তাকানোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার বললেন, আঙ্কেল, আপনারা অনুমতি দিলে আমি নোমানকে বলি ওদের দুইজনকে ছাদে নিয়ে যেতে। সেখানেই দুজন আলাপ করে নিবে। তার কথা শেষ হতেই আব্বা এবং পাত্রের পাশে বসা লোকটি হাসিমুখে অনুমতি দিলেন। মিহির ভাই নোমানকে বললেন, নোমান, তুমি ওদের দুইজনকে নিয়ে ছাদে যাও। ওরা নিজেদের মতো করে কথাবার্তা বলে নিক। আমি তখনও অবাক চোখে মিহির ভাইয়ের দিকে তাকিয়ে আছি। এসব কি বলছেন তিনি? আমাকে আলাদা করে পাত্রের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু কেন? তবে কি তিনি আমাকে ভালোবাসেন না? গত কয়েকদিন তার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা কি তবে ভুল ছিল? তবে কি এই বিয়েতে কি মিহির ভাইয়ের কোনো আপত্তি নেই? তিনি সত্যিই আমাকে পছন্দ করেন না বলে এমনটা করছেন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আমাকে তাকিয়ে থাকতে দেখে মিহির ভাই মাথা নিচু করে ফেললেন। তিনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? নোমান আমাকে আর পাত্রকে ওর সাথে যেতে বলে দরজার দিকে এগিয়ে গেল। আমি অবিশ্বাস্য চোখে মিহির ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে নোমানকে অনুসরণ করে ধীর পায়ে ওর পিছনে হাঁটতে লাগলাম। সকালের আবির ডালিয়া ফুলের নতুন কুঁড়িতে উষ্ণতা ছড়িয়ে সুখ বুনছে। আমি নিষ্পলক চোখে সেই অধরা সুখকে দেখছি, আর নিজেকে এই ডালিয়া ফুলের নব্য কুঁড়ি হিসেবে কল্পনা করছি। মিহির ভাইকে সোনালি রোদের সেই আবির হিসেবে ভাবছি, যার একটু ছোঁয়াতে আমার ধু ধু মরু প্রান্তর সমজীবনে বাড়ির মতো শীতল সুখের বর্ষণ হবে। সেই সুখের বর্ষণে আমার জীবনের সকল অপূর্ণতা আর জোরতা মুছে গিয়ে সুখ সায়রে রূপান্তরিত হবে। ছাদের এক কোণে অনেকটা দূরত্ব বজায় রেখে আমি আর ইকবাল পাশাপাশি দাঁড়িয়ে আছি। আমি ডালিয়া গাছের দিকে তাকিয়ে থাকলেও ইকবালের দৃষ্টি যে আমাতেই নিবন্ধ সেটা আমি ঠিক উপলব্ধি করতে পারছি। আপনার কি মন খারাপ?
তার প্রশ্নে আমার উদাসী দৃষ্টি তার পানে নিয়ে গেলাম। ছেলেটা একটু বেশিই ফর্সা, তার উপরে মুখ ভর্তি দাড়ি, যার কারণে তাকে আরো সুন্দর লাগছে। আমাকে অপলক চেয়ে থাকতে দেখে ইকবাল মুচকি হাসেন। তার হাসিতে অবজ্ঞা নাকি লুকোচুরি আছে সেটা আমি বুঝতে পারছি না। ইকবাল পুনরায় তার প্রশ্নবাণ ছুড়তে লাগলেন। আমি কিন্তু উত্তর পাইনি এখনো। আমি আস্তে করে বললাম, কিছুটা। ভালোবাসেন? আমি অবাক চোখে তার দিকে তাকালাম। তিনি মুচকি হেসে বলেন, মিহির সাহেবকে ভালোবাসেন? আমি উত্তর না দিয়ে চুপ করে চেয়ে রইলাম। তিনি তার মুখের মুচকি হাসি আরও প্রসারিত করে বললেন, বসার ঘরে আপনার দৃষ্টির খেলা সমস্তটাই আমি দেখেছি। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ বাসি। ভালোবাসাটা কি একতরফা? আমি এবারও অবাক হলাম। তিনি আবারও বললেন, মানে আপনি একাই তাকে ভালোবাসেন নাকি তার পক্ষ থেকেও একই অনুভূতি? লোকটার সাহস দেখে বারবার অবাক হচ্ছি আমি। চেনা নেই জানা নেই তিনি একের পর এক আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে যাচ্ছেন। আমি রাগী সুরে বললাম, আপনি আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছেন, আর তাতে আমি বিরক্ত হচ্ছি, সেটা কি আপনি বুঝতে পারছেন না? জি, বুঝতে পারছি। আর সাথে এটাও বুঝতে পেরেছি আপনি আমাকে বিয়ে করতে রাজি নন। এবার আর তার কথায় আমি অবাক হলাম না। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আমার গায়ের রং কালো সেটা কি আপনি জানতেন না? জি জানতাম, এবং সেটা তো এখন দেখতেই পাচ্ছি। তাহলে জেনে শুনে এবং দেখেও এখানে দাঁড়িয়ে আছেন কেন এখনো? আপনি কি আমাকে বিদায় করে দিতে চাইছেন? আমি স্মিত হেসে মলিন সুরে বললাম, কাউকে বিদায় করে দেওয়ার ইচ্ছে কিংবা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি তো কেবল আপনাকে সাবধান করছি। ইকবাল শব্দ করে হেসে বলেন, আপনি তো মজার মানুষ। আমার এখন আফসোস হচ্ছে নিজের জন্য। কেন আরও আগে দেখা হলো না আপনার সাথে? আমি ইকবালের মুখোমুখি দাঁড়িয়ে বললাম, আপনি এতটা সুদর্শন হওয়া সত্ত্বেও আমি কালো জেনেও কেন এসেছেন আমাকে দেখতে? ইকবাল রহস্য করে বলেন, সত্যি বলবো নাকি লুকাবো? আপনার ইচ্ছে। তিনি এক পলক আমার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলেন, আমার ব্যবসাটা বড় করতে অনেক পুঁজি লাগবে। মুদি দোকানদারের বোনকে ভালো আর প্রতিষ্ঠিত পরিবারের ছেলেরা বিয়ে করতে চায় না। বোনটা আমার সব দিক থেকে যোগ্যতা সম্পন্ন হয়েও শুধুমাত্র মুদি দোকানদারের বোন বলে নিজের যোগ্যতানুযায়ী ওর বিয়ে হচ্ছে না। তাই নতুন ব্যবসা শুরু করেছি। বাবা আর মা মিলে আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু টাকা ধার করে জোগাড় করেছেন। কিন্তু সেই টাকা আমার চাহিদা অনুযায়ী অপ্রতুল। টাকার জন্য যখন ওর কাছে আর ব্যাংকে ঋণের জন্য ঘুরছিলাম, তখনই আপনার বাবার সাথে ঘটক চাচার মাধ্যমে পরিচয় হয় আমার। ঘটক চাচাকে আমার বোনের জন্য পাত্র খুঁজতে বলেছিলাম। আমি তার কথার মাঝখানে বলে উঠলাম, কিন্তু আপনার বোন তো অনেক ছোট। আমার কথায় ইকবাল আবারও হেসে বলেন, ওর 22 বছর চলছে, কিন্তু বয়সের তুলনায় ওকে অনেকটা ছোট দেখায়। আমি মনে মনে নোমানের জন্য আফসোস করতে লাগলাম। ইস, আমার ভাইটার যাও কোনো মেয়েকে ভালো লেগেছে, তাও কি না মেয়ে বয়সের ওর চেয়ে বছর 4 বড়। আমি ইকবালকে প্রশ্ন করলাম, তাহলে এর সাথে আমাকে বিয়ে করার সম্পর্ক কি? ইকবাল আমার মুখের দিকে তাকিয়ে বলেন, এই প্রশ্নের উত্তর মনে হয় আপনি একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। আমি তার কথাটা পুনরায় ভাবতেই পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। আব্বা তাকে ব্যবসা করার জন্য টাকা দিবে বলেছেন, আর তাই আমি কালো জেনেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আমার চোখ ভিজে উঠেছে। কান্না চেপে জিজ্ঞেস করলাম, আব্বা আপনাকে কত টাকা দিবে বলেছেন? ইকবাল লজ্জিত ভঙ্গিতে বলেন, এই বিষয়ে আমরা আর কথা না বলি। আর তাছাড়া বিয়েটা যেহেতু হচ্ছেই না, তখন এইসব অপ্রাসঙ্গিক কথা বলে আমাদের প্রথম আলাপটা অপ্রীতিকর না করাই ভালো। আমরা বরং নিজেদের প্রথম সাক্ষাৎটা এক পশলা বৃষ্টির মতো মনে রাখব।
যার হঠাৎ শুরু আর শেষ হয়ে গেলেও রেশ রয়ে যায় চিরদিন। আমি আর ইকবাল একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। হাসির মাঝেই দুজন দুজনকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানালাম। 1 সপ্তাহ কেটে গেছে। পাশের বেলকনি থেকে কবুতর দম্পতির গড় গড় আওয়াজ শোনা যাচ্ছে। আমি জানালায় পিঠ ঠেকিয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছি। আজ এই বাড়িতে আমাদের শেষ দিন। কাল সকালেই এই বাড়ি ছেড়ে আমরা ভাড়া বাসায় উঠব। সেদিন সকালের পর গত 1 সপ্তাহ মিহির ভাইয়ের সাথে আর দেখা হয়নি আমার। সেদিন ছাদ থেকে নেমে আসার পর মিহির ভাইকে ড্রয়িং রুমে দেখতে পাইনি। ইকবাল তার পরিবারকে নিয়ে বিদায় নেওয়ার আগে আমাদের সবাইকে তাদের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ দিয়ে যান। তারা চলে যেতেই আমি আব্বার সাথে কথা বলি। আমার রুমের দরজা আটকে আব্বা আম্মা আর নোমানকে নিয়ে ঘরোয়া সালিশি বৈঠকে বসি। যার অপরাধী ছিলেন আব্বা। তিনি তার শেষ বয়সের আর্থিক অবলম্বকে আমার বিয়ের জন্য লুটিয়ে দেওয়ার মতো গুরুতর বোকামি করতে যাচ্ছিলেন। আর তার জন্য আমি আব্বার সাথে জীবনের প্রথম রাগারাগি করি। আমি সবসময় আব্বার মর্জিকেই নিজের ইচ্ছে বলে মেনে নিয়েছি। কিন্তু অসহায় বাবা মার শেষ বয়সের অবলম্বন দিয়ে নিজের জন্য সুখ কেনার মতো স্বার্থপর আমি কখনোই ছিলাম না। আমি যখন আম্মা আর আব্বাকে আমাকে না জানিয়েছে সাহায্যের নামে অনেক টাকা যৌতুকের বিনিময়ে দেখতে সুদর্শন ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার পায়তারা করছিলেন, তার জন্য তাদের কাছে জবাবদিহি চাইছিলাম। নোমান তখন মন খারাপ করে মাথা নিচু করে এক কোণে উদাসীন হয়ে বসেছিল। ইকবালের বোন যে বয়সে ওর বড় সেটাও তারা যাওয়ার আগেই জানতে পেরেছিল। আর সত্যটা জেনেই ওর মন খারাপ হয়ে যায়। অনেক কথা এবং নানান যুক্তি দিয়ে বোঝানোর পর অবশেষে আব্বা আমাকে চাকরি করার জন্য অনুমতি দেন এবং সেই সাথে 1 সপ্তাহের মধ্যেই ভাড়া বাসা খুঁজে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিজেদের যখন এখন কিছুটা সামর্থ্য আছে তখন অন্যের বাড়িতে আত্মসম্মান বিসর্জন দিয়ে মাথা নিচু করে আশ্রিত হয়ে থাকার কোনো মানে হয় না। আমরা যখন আলোচনা করছিলাম আম্মা সারা সময় চুপ করেছিল। আম্মার চুপ থাকার কারণ আজ করতে পেরেছিলাম আমি। আবারও আমার বিয়ের কথা পাকা হতে গিয়েও ভেঙে যাওয়ায় আম্মা খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আব্বাকে দুশ্চিন্তা মুক্ত আর আম্মাকে খুশি করার কোনো সামর্থ্যই আমার ছিল না। তাই সেদিন হতাশ হয়ে আব্বা আম্মা আর নোমানের চুপসে যাওয়া মুখ দেখা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। আরজুপু, নিধির ডাকে আমি কান্না বন্ধ করে সামনে তাকালাম। ছলছল চোখে নিধি দরজায় দাঁড়িয়ে আছে। আমি চোখের পানি মুছে জোর করে হেসে বললাম, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। নিধি গুটি গুটি পায়ে হেঁটে আমার কাছে এসে দাঁড়াল। তারপর কাদো কাদো কণ্ঠে নরম সুরে বলল, আরজুপু, ভাইয়া তোমাকে খুব ভালোবাসে। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ভেজা কণ্ঠে বললাম, আমি জানি। নিজের অজান্তেই আমার বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। জানলে এইভাবে চলে যাচ্ছ কেন? থেকেই বা কি করব? আর তাছাড়া একদিন তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হতো আমাদের। এখানে থেকে ভাইয়াকে আপন করে নিবে। তোমার ভালোবাসা ছাড়া ভাইয়া কিভাবে থাকবে সেটা একবার ভেবে দেখেছ? ওইসব আমার ভাবার বিষয় না নিধি। সেটা তোমার ভাইয়াই ঠিক করবে। তুমি ভাইয়ার ভালোবাসা ছেড়ে গিয়ে থাকতে পারবে? আমি ওর কথার জবাব না দিয়ে বললাম, তুমি তো সবার মনের কথাই বুঝতে পারো, তাহলে কি মিহির ভাইয়ের ব্যাপারেও সবটা জানো? নিধি আমার ইঙ্গিত বুঝতে পেরে বলল, তুমি কোনো ব্যাপারে বলতে চাইছ? ভাইয়া আমাদের বড় ভাই এবং এটা ছাড়া আর কিছু জানার কিংবা বোঝার দরকারও নেই আমার। আমি নিধিকে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, ভালো থেকো, আর তোমার ভাইয়াকে তোমাদের মতো দেখতে ফর্সা আর সুন্দরী কোনো মেয়ের সাথে বিয়ে দিও। জানো তো, কালো রংটা তোমার ভাইয়ার জীবনে একটি বিরাট অভিশাপ। ভোরে ঘুম ভাঙতেই অনেক শব্দ শুনতে পেলাম। দরজা খুলে রুম থেকে বেরোতেই দেখি মিহির ভাই আব্বা আর নোমানের সাথে মালামালগুলো ধরাধরি করে নিচে গাড়িতে নিয়ে রাখতে সাহায্য করছে। আমি একদৃষ্টিতে তাকে দেখতে লাগলাম।
আমাকে বিদায় দিতে তার কত তাড়াহুড়ো আর কত আয়োজন। সকাল সকাল নাস্তা করে আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর কেউ বেশি কিছু না বললেও নিধি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আন্টি ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। আমি জলে ভেজা চোখে তার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে আসার জন্য পা বাড়ালাম। আব্বা, আম্মা আর নোমানকে নিয়ে আগেই নিচে চলে গেছে। আমি নিধির থেকে বিদায় নিয়ে লিফটের জন্য অপেক্ষা করছি। লিফটের দরজা খুললে আমি ভেতরে ঢুকতেই কোথায় থেকে যেন মিহির ভাইও এসে আমার সাথে লিফটে ঢুকে পড়েন। পুরো লিফট জুড়ে শুধুমাত্র আমরা দুজনই আছি। তাকে দেখে আমি কিছুটা পিছু সরে যেতেই তিনি আমার কাছে চলে আসেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মাথার উস্খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে কয়েকটি চুল এসে তার কপালে পড়ে আছে। পরনের সাদা পাঞ্জাবিটার বুকের সবগুলো বোতাম লাগানো। পাঞ্জাবির এক হাতা কুনুই পর্যন্ত গুটিয়ে রেখেছেন, আর অন্যটি হাতের কবজির নিচে এসে ঝুলছে। তবুও তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি জানি আমার চোখেই তাকে আলাদা সুন্দর লাগছে, কারণ আমি সুন্দর দৃষ্টি দিয়ে তাকে দেখছি। আর জগতের সকল সৌন্দর্যই আমাদের চোখের দৃষ্টিতে লুকায়িত থাকে। আমরা যে নজরে তাকাবো, আমাদের দৃষ্টিতে সেটারই প্রতিফলিত হবে। হুট করে লিফটের দরজা খুলে যেতে দুজনেই চমকে উঠলাম। এতক্ষণ আমরা দুজন দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম, তাই লিফট থেমে যেতেই দুজনে চমকে উঠি। আমি লিফট থেকে বেরিয়ে আসতেই মিহির ভাইও আমার পিছনে এসে দাঁড়ালেন। আমি তাকে কিছু না বলেই অনেকটা সামনে চলে এসে হঠাৎ করেই থেমে গেলাম। তারপর পিছনে ফিরে মিহির ভাইয়ের দিকে তাকালাম। তিনি শুকনো চোখে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখ দুটিতে যেন খরা চলছে। আমার চলে যাওয়ার পরই বুঝি ওই দুটিতে বর্ষা শুরু হবে। আমি বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গেলাম। আমাকে আবার এগিয়ে আসতে তিনিও কয়েক কদম হেঁটে আমার কাছে চলে আসলেন। আমি কিছু না বলে তার পাঞ্জাবির বুকের উপরের 3টি বোতাম খুলে দিলাম। তারপর তার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, আমার ভালোবাসার রং কালো বলেই আমাকে আজ আপনাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার ভালোবাসাকে আপনার কাছে আমানত রেখে যাচ্ছি, যত্ন রাখবেন। এতটুকু বলেই আমি পিছনে ফিরে দ্রুত হাঁটতে লাগলাম। আমার 2 চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। আমি জানি মিহির ভাইও পিছনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতায় তার চোখের পানি মুছে ফেলছেন। সেই বাড়ি এবং মিহির ভাইকে ছেড়ে চলে আসার 1 মাস পেরিয়ে গেছে। এই ব্যস্ত শহরের সরু গলিতে গড়ে ওঠা নতুন একটি বহুতল ভবনের 4 তলায় আরও একটি পরিবারের সাথে ভাগাভাগি করে ভাড়া উঠেছি আমরা। সেই পরিবারে স্বামী স্ত্রী দুজন মাত্র। স্বামীর নাম জোবায়ের আর স্ত্রীর নাম শামিমা। তাদের কোনো ছেলেপুলে নেই। থাকবে কিভাবে নতুন বিবাহিত দম্পতি তারা? সবেমাত্র কয়েক মাস নাকি পেরিয়েছে তাদের বিয়ের। স্বামী শহরে চাকরি করার সুবাদে স্ত্রীকেও সাথে করে শহরে নিয়ে এসেছেন তার থাকা খাওয়ার সুবিধার জন্য। 3টি বেডরুমের 2টি আমরা নিয়ে একটি তাদেরকে দেওয়া হয়েছে, এবং রান্নাঘরের 2 দিক 2 পরিবারের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ড্রয়িং রুমে 2 পরিবারের আসবাবপত্র রাখা আছে। নিজ নিজ প্রয়োজনে সবাই সেগুলো ব্যবহার করতে পারে। মোট ভাড়ার 1/3 দেওয়ার চুক্তিতে তারাও আমাদের সাথে এই ভাড়া বাড়িতে থাকবে। শামিমা ভাবি এবং জোবায়ের ভাইয়ের সাথে খুব ভাব হয়ে গেছে আমাদের। জোবায়ের ভাই দেখতে সুন্দর হলেও ভাবি দেখতে ততটা সুন্দরী নন, কিন্তু তারপরও তাদের সংসারে সুখের কোনো কমতি নেই। তাদের 2 জনকে দেখে প্রথমে আমি ভেবেছিলাম তারা বুঝি প্রেম করে একে অপরকে পছন্দ করে নিজেদের ইচ্ছেতেই বিয়ে করেছেন। কারণ এখনকার বেশিরভাগ মায়েরা কোনো অসুন্দরী মেয়েকে তাদের ছেলের বউ করতে রাজি হন না। তারা পুত্রবধূ হিসেবে সুন্দরী, গুণবতী, ধনী এবং লাস্যময়ী কোনো মেয়ের সাথেই ছেলের বিয়ে দিতে চান। কিন্তু তাদের সাথে কথা বলার পর এটা জেনে অবাক হই, জোবায়ের ভাইয়ের মা নাকি নিজে ভাবিকে পছন্দ করে তার ছেলের সাথে বিয়ে দিয়েছেন।
এমনকি বিয়েতে তিনি কোনো যৌতুকও দাবি করেননি। কিন্তু ভাবির বাবা আর ভাই নিজেদের ইচ্ছেতেই খুশমনে বিয়ের পর তাদের নতুন সংসারের জন্য কয়েকটা আসবাবপত্র কিনে দিয়েছেন। সেইগুলোও ভাবির শাশুড়ি তাকে জোবাইর ভাইয়ের সাথে শহরে পাঠিয়ে দেওয়ার সময় জোর করে সাথে দিয়েছেন। ভাবির শাশুড়ির মতো কিছু ভালো শাশুড়িও আছেন, যারা পরের মেয়েকে আদর আর ভালোবাসা দিয়ে নিজের মেয়ের মতোই যত্নের সাথে আগলে রাখেন। আকাশটাকে বড্ড উদাসীন আর শান্ত লাগছে। উদার আর বিলাসীর রূপ ধরে ধরণীকে আগলে রেখেছে যেন। সমস্ত আসমান জুড়ে নীলের বেষ্টনীকে ভেদ করে সফেদ আফসানাগুলো অল্প বয়সী কিশোরীর ন্যায় লাজুক ভঙ্গিতে বারংবার নিজেদের আড়াল করে লুকোচুরি খেলছে আর আকাশে ভেসে বেড়াচ্ছে। এক ঝাঁক শুভ্র ধবল দূর আকাশের বুকে ডানা ঝাপটে উড়তে উড়তে সেই আফসানগুলোকে ছুঁয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। একটি উড়োজাহাজ আকাশের বুক চিরে লম্বা দাগ টেনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে চলে যাচ্ছে। আমি অলস মনে স্থির দৃষ্টিতে সেই সব অবলোকন করছি। যদিও আব্বা আমাকে চাকরি করার অনুমতি দিয়েছেন, কিন্তু আপাতত সেটার কোনো প্রয়োজন দেখছি না। আব্বা নতুন করে ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছেন, আর নোমান আব্বার সাথে ব্যবসায় শ্রম দিচ্ছে। আর তা থেকেই ঘর ভাড়া সহ আমাদের সাংসারিক যাবতীয় খরচের ব্যবস্থা হয়ে যাবে। আরজু, ভেতরে আসব? একটি মেয়েলি কণ্ঠে আকাশ দেখার মতো অলস কর্মে বাধা পড়ায় আমি বিরক্ত হয়ে ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকালাম। মোটা পাড়ের টকটকে লাল শাড়ি পরে শামিমা ভাবি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তার হাসির জবাবে আমিও হালকা হেসে বললাম, আসেন। ভাবি অনুমতি পাওয়া মাত্র ভেতরে এসে খাটে আমার পাশে বসে বললেন, তোমাকে একটা কথা বলবো? আমি মাথা নেড়ে সম্মতি দিতেই ভাবি কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? তার প্রশ্নে অবাক হলেও আমি শান্তভাবে জবাব দিলাম, না। তাহলে খালু আর খালাম্মা তোমার ছোট দুই বোনকে তোমায় রেখে আগে বিয়ে দিয়েছে কেন? আমি আগের মতোই শান্ত কণ্ঠে জবাব দিলাম, আমি কালো বলে আমার বিয়ে হচ্ছিল না, তাই আমিই আব্বাকে ওদের দুইজনের বিয়ে দিতে বলেছি। আমার জবাব শুনে ভাবির চোখ দুটি ছলছল করে ওঠে। আহত সুরে বলেন, তোমার মনে অনেক কষ্ট, তাই না আরজু? আমি একটা দীর্ঘশ্বাস লুকিয়ে জোর করে হাসলাম। কারণ সব কথা সবাইকে বলা যায় না, কিছু কথা একান্ত নিজের হয়। তাই আমি ভাবিকে আর কিছু না বলে আবার আকাশ দেখাতে মন দিলাম। ভাবিও কিছুক্ষণ চুপ করে আমার পাশে বসে থেকে উঠে চলে গেলেন। রাতে শামিমা ভাবি আর জোবাইর ভাই সহ আমরা সবাই একসাথে খেতে বসেছি। রান্না আলাদা হলেও দুই পরিবারের সবাই সকাল আর রাতের খাবার একসাথেই খাই। খাওয়ার মাঝখানে জোবাইর ভাই আব্বাকে বললেন, খালু, আপনার সাথে আরজুর বিয়ের ব্যাপারে কিছু কথা বলার ছিল। বিয়ের কথা শোনামাত্র আমি খাওয়া বন্ধ করে সেখান থেকে উঠে চলে আসলাম। ওরা সবাই হয়তো ভাবছে আমি লজ্জায় চলে এসেছি, কিন্তু আমি জানি বিয়ের কথা শুনতেই আমার কলিজায় কেমন মোচড় দিয়ে ওঠে। আগে কখনো বিয়ে সংসার এইসব নিয়ে না ভাবলেও মিহির ভাইকে ভালোবাসার পর থেকে মনে মনে তাকেই নিয়েই আমার সব স্বপ্ন সাজিয়েছিলাম। তার সাথে সুখের সংসার করার স্বপ্নও দেখে ফেলেছিলাম। আর এসবে নিজের মনকেও বাধা দেইনি আমি। শাসন না পেয়ে দুরন্ত আস্ফালনে আমার মন তাকে নিয়ে সুখে ঘর কন্যা করার আশার জাল বুনে ফেলেছিল। কিন্তু আমার ভালোবাসার রং কালো বলেই মাকড়সার জালের মতো ক্ষণস্থায়ী সেই সুখের কল্পনা বাস্তবতার তীব্র আঘাতে ভেঙে ছারখার হয়ে গেছে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছি। আমার দুই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। নিজেকে সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে। বেহায়া মনটা আমার অবাধ্য হয়ে সকল জোরতা ভুলে মিহির ভাইয়ের কাছে ছুটে যেতে চাইছে। আনমনে নিজেই নিজেকে প্রশ্ন করি, আচ্ছা মিহির কি আমাকে একেবারেই ভুলে গেছেন? আমার অনুপস্থিতিতে কি তার হৃদয়ে ভালোবাসার শূন্যতা সৃষ্টি হয়নি? আমার মন উত্তর দেওয়ার আগেই আব্বা আমার পিছনে এসে দাঁড়ালেন। আরজু। আব্বাকে দেখে আমি অবাক হলাম না।
আব্বা কি বলতে এসেছে সেটা আমি খুব ভালো করেই জানি। অবিবাহিত মেয়ের বোঝা কাঁধে বয়ে বেড়ানো যেকোনো বাবার জন্যই কষ্টের এবং হতাশার। আব্বা কিছু বলার আগেই আমি মাথা নিচু করে আস্তে করে বললাম, আমার কিছু বলার নেই আব্বা, তুমি যা ভালো মনে করবে তাই করো। আব্বা খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, আমি দোয়া করছি তুই অনেক সুখী হবি। যে গায়ের রঙের জন্য জীবনে অপমান আর কান্না ছাড়া কিছুই পাসনি, সেই গায়ের রং নিয়েই একদিন তুই গর্ব করবি। আম্মা আর নোমানও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আম্মা আমার কাঁধে হাত রাখতেই আমি আম্মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মনে মনে পণ করলাম, আজকের পর থেকে আর কখনো মিহির ভাইয়ের জন্য কাঁদব না। যে ভালোবাসা কাউকে সাহসী করে তুলতে পারে না, সেই ভালোবাসার জন্য আর কখনো আফসোস করব না। জোবাইর ভাই যে পাত্রের সম্বন্ধ এনেছেন, তিনি নাকি তার অফিসেই চাকরি করেন। পাত্রের নাম শাকিল, পরিবারে মা বাবা আর ছোট একটি ভাই আছে। বেতনও নাকি বেশ ভালো পান। শাকিল জোবাইর ভাইকে পাত্রী খুঁজে দিতে বললে তিনি আমার কথা বলেন। তারপর আব্বার সাথে পরামর্শ করে তাদেরকে শুক্রবারে আসতে বলেছেন। জোবাইর ভাই আব্বা আম্মাকে আশ্বস্ত করেছেন, তিনি শাকিলকে আমার ব্যাপারে সবকিছু বলেছেন। সব শোনার পরেও নাকি তিনি আমাকে দেখতে চেয়েছেন, আর আমাকে পছন্দ হলে শুক্রবারেই আংটি পরিয়ে যাবেন। এসব শুনে আম্মা খুশি হয়ে কিছু টাকা হাতে গুজে দিয়ে একটা সবুজ রঙের শাড়ি আর কিছু কসমেটিক্স কিনতে বলে আমাকে জোর করে ভাবির সাথে মার্কেটে পাঠিয়েছে। মিহির ভাইয়ের পছন্দে সেদিন আম্মার একটা সবুজ শাড়ি যখন পরেছিলাম, সেটা বিয়ে বাড়ি থেকে ফিরে এসে আম্মা আমার পরনে দেখেছিল। তখনই বলেছিল, সবুজ রং আমাকে ভালো মানায়। আর তাই আমাকে যেন পাত্রপক্ষ পছন্দ করেন সেই চেষ্টায় আম্মা আমাকে মার্কেটে কেনাকাটা করতে পাঠিয়েছে। আম্মার জোড়াজুড়িতে শামিমা ভাবিকে নিয়ে এসে তো পড়েছি, কিন্তু শাড়ির দোকানে এত শাড়ির মধ্যে কোনটা কিনব সেটাই ঠিক করতে পারছি না। দোকানদার একের পর এক সবুজ রঙের বাহারি শাড়ি বের করে দেখাচ্ছে, আর আমার চোখে সবগুলোই সুন্দর লাগছে। আমাকে চুপ করে বসে থাকতে দেখে অবশেষে শামিমা ভাবিই একটা শাড়ি পছন্দ করে দিলেন। শাড়ি কেনার পর ম্যাচিং চুড়ি কেনার জন্য একটি দোকানে ঢুকে চুড়ি দেখতে লাগলাম আমরা। দোকানটা বেশ বড় হওয়ায় চারপাশে ঘুরে ঘুরে সব রকমের চুড়ি দেখছি। এক গোছা কাচের চুড়িতে আমার চোখ আটকে গেল। দোকানিকে বলে সেই চুড়িগুলো নিয়ে হাতে পড়তে গেলেই হঠাৎ করে নিধি এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ওর আচমকা জড়িয়ে ধরায় আমার হাত থেকে কয়েকটি চুড়ি নিচে পড়ে ভেঙে গেল। তা দেখে দোকানদার মোটা সুরে খিটখিট করে বলল, এই চুড়ি দাম পুরোটাই নাকি দিতে হবে। নিধি কিছু বলতে গেলে আমি ওকে থামিয়ে দিয়ে টাকা দিতে চাইলে পিছন থেকে একটি পুরুষ কণ্ঠ বলে ওঠল, আপনার দোকানে যত কাচের চুড়ি আছে সব নিয়ে আসুন, ও ভাঙবে আর আমি তার দাম পরিশোধ করে দিব। সেই কণ্ঠস্বর আর বলার ভঙ্গি শুনেই আমি বুঝতে পেরেছি কে কথাগুলো বলেছেন। আমি পিছনে না ফিরেই দুটো 100 টাকার নোট দোকানিকে দিয়ে বড় বড় পা ফেলে দ্রুত দোকান থেকে বেরিয়ে আসলাম। আমার পিছু পিছু নিধিও আসতে লাগল। এই আরজুপু, তুমি এত দ্রুত হাঁটছ কেন? আমার জন্য একটু দাঁড়াও। ওর ডাক কানে গেলেও আমি দাঁড়ালাম না, যদিও ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। কিন্তু ওর সাথে মিহির ভাইও আছে, আর তার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তার উপস্থিতি টের পাওয়া মাত্র আমার মনের মাঝে চাপা অভিমানগুলো মাথা চাড়া দিয়ে জেগে উঠেছে। হুট করেই আমার তার প্রতি ভীষণ রাগ হচ্ছে। এই রাগের কারণ কি? তিনি এতদিন আমার কোনো খোঁজ না নেওয়ার জন্য, নাকি সেদিন আমাকে চলে আসার সময় না আটকানোর জন্য হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। হঠাৎ হাঁটার মাঝেই কে যেন আমার হাত ধরে হেঁচকা টানে থামিয়ে দিল। এই আরজু, কি হয়েছে তোমার? এমনভাবে হেঁটে কোথায় যাচ্ছ? আর আমাকে দোকানে ফেলে এসে একা চলে যাচ্ছ কেন? শামিমা ভাবি যখন কথাগুলো বলছিলেন, তখন নিধিও সেখানে চলে আসে। ওর পিছনে মিহির ভাইও এসেছেন, তবে আমাদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছেন তিনি।
ওদিকটায় কি দেখো, আর চুপ করে আছো কেন? আমি কিছু বলার আগেই নিধি বলে ওঠল, আপনি কে? শামীমা ভাবি ওর দিকে তাকিয়ে বলল, আমি আরজুর প্রতিবেশী। কিন্তু তুমি কে? নিধি হাসি মুখে বলল, আমি আরজুপুর ননদ। ওর কথায় আমি আর ভাবি দুজনেই ওর দিকে বড় চোখ করে তাকালে ওর জিবে কামড় দিয়ে আবার বলল, না মানে আরজুপু আর আমি খুব ঘনিষ্ঠ বান্ধবী, তো তাই মজা করে আমি ভাবি ডাকি আর কি। শামীমা ভাবি কি বুঝলেন জানি না, তিনিও হাসিমুখে বললেন, তাহলে তো তোমার সাথে পরিচিত হয়ে ভালোই হয়েছে। তুমি শুক্রবারে বিকেলে তোমার বান্ধবীর বাড়িতে চলে এসো। নিধি জিজ্ঞেস করল, কেন? সুখবর পাবে তাই। কিসের সুখবর? নিধির মুখ হা হয়ে গেছে প্রায়। শুক্রবারে তোমার আরজুকে পাত্রপক্ষ দেখতে আসবে। আর সব ঠিক থাকলে সেদিনই ওকে আংটি পরিয়ে বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যাবে। কথাগুলো শুনে নিধি হজম করতে পারল না। হঠাৎ করেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ওর এমন আচরণে আমি আর ভাবি দুজনেই হতবাক হয়ে গেলাম। নিধি ফুপিয়ে কেঁদে বলতে লাগল, আরজুপু তোমাকে ছাড়া ভাইয়া একটুও ভালো নেই। আর তুমি কি না এইদিকে বিয়ে করে নিচ্ছ? ভাইয়া তো কালকেই আমাদের সবাইকে নিয়ে তোমাদের বাড়িতে যেত। আর এই জন্যই তো আমরা আজকে বিয়ের জন্য কেনাকাটা করতে। নিধির কথার মাঝখানেই মিহির ভাই হুট করে এসে ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার থেকে ছাড়িয়ে নিয়ে জোর করে ওর হাত ধরে নিয়ে যেতে লাগলেন। যাওয়ার আগে তার রাগী দৃষ্টিতে আমাকে শিহরিত করতে ভুললেন না। আমি আর ভাবি দুজনেই হতভম্ব হয়ে তাদের যাওয়ার পানে চেয়ে রইলাম। মাঝরাতের দিকে ফোনের ভাইব্রেশনে ঘুমটা ভেঙে গেল। এত রাতে কে কল করেছে? তাও আমার ফোনে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে অপরিচিত নাম্বার দেখেও দরকারি ভেবে রিসিভ করে। ঘুম জড়ানো কণ্ঠে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমার রাতের ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমিয়ে আরেকজনকে বিয়ে করে সুখী হওয়ার স্বপ্ন দেখছ? আমি অস্ফুট স্বরে বলে উঠলাম, মিহির ভাই। ওপাশ থেকে মিহির ভাই রাগী স্বরে ধমকে উঠলেন, খবরদার, আমার নাম ধরে ভাই ডাকবে না। আমাকে ভাই ডেকে অন্যদের বুঝি নাম ধরে ডেকেই বিয়ে করতে চাইছ তাই না? তার কথায় এবার আমারও রাগ উঠে গেলে বিরক্তি নিয়ে বললাম, একে তো মাঝরাতে বিনা দরকারে কল করে আমার ঘুম ভেঙে দিয়ে বিরক্ত করছেন, তার উপরে সালামের জবাবও দেননি। আর আমি কাকে ভাই ডাকব আর কার নাম ধরে ডাকব সেটা কি আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে আমার? মিহির ভাই থমথমে গলায় বললেন, তোমার সাহস খুব বেড়ে গেছে। পাখা গজিয়েছে তোমার পাখা। সেই পাখা ঝাপটিয়ে অন্যের আকাশে উড়ার স্বপ্ন দেখছ তুমি? ঠিক আছে, নতুন গজানো পাখা কিভাবে ছাড়তে হয় তা আমার বেশ জানা আছে। আজকের মতন শান্তিতে ঘুমিয়ে নাও। এরপর আমার প্রতিটি নির্ঘুম রাতের হিসেব চুকাতে হবে তোমাকে। রাখি, ওয়া আলাইকুমু সসালাম। এই বলেই তিনি খট করে কলটা কেটে দিলেন। তার কথা শুনে আমি পুরো বোকা বনে গেলাম। যদিও তিনি প্রচণ্ড রেগে কথা বলছিলেন, তারপরও কেন জানি তার বলা কথাগুলো শুনে খুব শান্তি লাগছে মনে। কেমন যেন সুখ সুখ লাগছে। আমার মন বলছে আব্বার দোয়া তবে ফলেই গেল। এই বুঝি আমার কষ্টের দিন ফুরিয়ে আসছে। খুশি আর উত্তেজনায় বাকি রাত আর ঘুমই হল না আমার। ভোরে আজান দিতেই ও করে ফজরের নামাজ পড়ে কাল মার্কেট থেকে কিনে আনা সবুজ রঙের নতুন জামদানি শাড়িটা পরলাম। কাল সন্ধ্যায় ভাবি আর আমি বাড়ি ফিরে এসেছিলাম। শামীমা ভাবি সরল মনের মানুষ। তিনি মার্কেটে নিধি আর মিহির ভাইয়ের সাথে দেখা হওয়ার ব্যাপারে বাসায় কাউকেই কিছুই বলেননি। তাই অনেকটা নিশ্চিতভাবেই শাড়ি পরে পরিপাটি হয়ে তৈরি হয়ে গেছি। বারবার মনে হচ্ছে আজ মিহির ভাই আসবেন এবং আমাকে তার সাথে করে তার নামের শিলমোহর লাগিয়ে নিয়ে যাবেন। শাড়ি পরে তৈরি হয়ে রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে লাগলাম। কিছুক্ষণ পরেই শামীমা ভাবি আর আম্মা রান্নাঘরে এসে আমাকে দেখে অবাক চোখ তাকিয়ে রইল।
আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমরা দুজন অমন করে তাকিয়ে আছো কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? এই শাড়িটাই কি সুন্দর লাগছে না? এটা পাল্টে ফেলবো? ভাবি আমার প্রশ্নের জবাব দিতে গেলেই কলিং বেল বেজে উঠলে দরজা খুলতে চলে যান। আম্মা তখনও আমার দিকে তাকিয়ে আছে। ড্রয়িং রুম থেকে ভাবির গলা শোনা গেল। তিনি কাদের সাথে যেন কথা বলছেন। একসাথে অনেকগুলো মানুষের কথা শুনতে পেয়ে আমি আর আম্মাও ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে আসতেই নিধি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি সামনের দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। আন্টি, আঙ্কেল, নাহিদ, রিধি আর ওর বর সবাই মুখ কালো করে সোফায় বসে আছেন। দেখেই বোঝা যাচ্ছে তাদের সবাইকে কিছুক্ষণ আগেই ঘুম থেকে জাগিয়ে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। আমার মতো আম্মাও তাদের সবাইকে দেখে ভীষণ চমকে গেছে। শামিমা ভাবি নিজ থেকেই কিছু একটা অনুমান করে আম্মার কাছে এসে ফিসফিস করে বললেন, খালাম্মা, চলেন মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা করি। আম্মা তখনও ঘোরের মধ্যেই আছে, তাই কাউকেই ভালো মন্দ জিজ্ঞেস না করে ভাবির সাথে আবার রান্নাঘরে চলে গেল। ততক্ষণে জোবাইর ভাই, আব্বা আর নোমানও ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। তারা তিনজনেই মিহির ভাইয়ের পরিবারের সবাইকে দেখে প্রথমে চমকে গেলেও পরক্ষণেই নিজেদেরকে সামলে নিয়ে তাদের কুশলাদি জিজ্ঞেস করেন। আমি আর চোখে এদিক সেদিকে তাকিয়ে মিহির ভাইকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। নিধি এতক্ষণ আমাকেই লক্ষ্য করছিল। এদিক সেদিকে তাকাতে দেখে আমার কানের কাছে মুখ নিয়ে দুষ্টুমির সুরে আস্তে করে বলল, তোমার মিহির ভাই নিচে গাড়িতে অভিমান করে বসে আছে। আমি এত করে আমাদের সাথে আসতে বললাম, কিন্তু কিছুতেই আসতে রাজি হল না। জেদ ধরে গাড়িতেই বসে আছে। বাবা আর মাকে বলে দিয়েছে বিয়ের তারিখ একেবারে পাকা করে তারপরেই যেন যায়, বিয়ের পর নাকি তোমাকে উচিত শিক্ষা দিবে। আমি চুপচাপ নিধির কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওকে বললাম, তোমরা সবাই এত সকালে আসলে কেন? পরেও তো আসতে পারতে। সবাইকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠিয়ে হাত পা বেঁধে এখানে নিয়ে এসেছে। নিধি খিলখিল করে হেসে ওঠে বলল, তুমি একদম ঠিকই ভেবেছ। আমাদের সবাইকে ভাইয়া ভোরবেলায় ঘুম দিয়েছে। তারপর আব্বু আর আম্মুকে বলেছে আর এক মুহূর্তও দেরি না করে তোমাদের বাড়িতে এসে ভাইয়ার সাথে তোমার বিয়ের চূড়ান্ত কথা পাকা করতে। ভাইয়ার কথা শুনে আব্বু খুব রেগে যায়। ভাইয়াকে অনেক কিছু বলে, কিন্তু ভাইয়া সেসবে পাত্তা না দিয়ে আম্মুকে বলে, তোমাকে যদি পুত্রবধূ হিসেবে না মেনে নেয় তবে ভাইয়া অন্য কাউকেই বিয়ে করবে না, সারা জীবন একাই কাটিয়ে দিবে। আমরা সবাই জানি ভাইয়া যা বলছে তাই করবে। আর তাই আম্মু ঘাবড়ে গিয়ে আব্বুকে জোর করে রাজি করিয়ে এখানে নিয়ে এসেছে। আসলে কি জানো আরজুপু, আম্মু ভাইয়াকে আমাদের সবার চাইতে বেশি ভালোবাসে। তাই তো তোমাকে অপছন্দ করা সত্ত্বেও শুধুমাত্র ভাইয়ার খাতিরেই এই বিয়েতে রাজি হয়ে গেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, তার মানে আঙ্কেল আন্টি এখনো এই বিয়েতে রাজি না। তারা খুশি মনে এখানে আসেননি, শুধুমাত্র মিহির ভাইয়ের কথা রাখতেই তারা নিজেদের অনিচ্ছায় জোরপূর্বক এসেছেন। ঘণ্টা খানেকের মধ্যেই সকলের জন্য নাস্তা আয়োজন করে ফেলা হয়েছে। শামিমা ভাবি আর আম্মা দুজনে মিলে সবকিছু করেছেন। আমিও ফাঁকে ফাঁকে তাদেরকে সাহায্য করেছি। সবাইকে নাস্তার প্লেট দিয়ে একটু সরে আসতেই নিধি একটা প্লেট এনে আমার হাত ধরিয়ে দিয়ে বলল, ভাইয়াকে জোর করে নিচে থেকে এনে তোমার রুমে বসিয়ে রেখেছি। কাল বিকেলে তোমাকে মার্কেটে দেখার পর থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি। যাও, ভাইয়াকে গিয়ে নাস্তা খাইয়ে দাও। আমি লজ্জায় কুঁকড়ে ওর দিকে তাকালাম। মেয়েটা এমনিতেই দেখতে সুন্দরী, সেটা কম ছিল যে ওর মনটাও এত সুন্দর হতে হলো। নাস্তার প্লেট নিয়ে আমার রুমেই আসতেই দেখি মিহির ভাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছেন।
সকালে আমার ব্যবহৃত আধভেজা তোয়ালে দিয়ে তিনি মুখ মুছছেন। আমি তাকে সেটা রেখে দিতে বলে অন্য একটি পরিষ্কার তোয়ালে দিতে চাইলে তিনি আগের তোয়ালেটা দিয়েই মাথা মুছতে লাগলেন। আমি নাস্তার প্লেটটা টেবিলে রেখে তার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর তার হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে তার ভেজা চুলগুলো মুছে দিতে গেলেই তিনি খপ করে আমার দুই হাত তার এক হাতের মাঝে বন্দি করে নিয়ে রাগী সুরে বলেন, আমার যত্ন করার অধিকার এখনো দেইনি তোমাকে। তার গম্ভীর মুখ দেখে আমিও বললাম, ঠিক আছে, তাহলে আমি অন্য কারোর প্রতি অধিকারের দায়িত্ব নিয়ে নিব। এই বলে সেখান থেকে চলে আসতে চাইলেই মিহির ভাই হেঁচকা টানে পুনরায় আমাকে তার মুখোমুখি দাঁড় করিয়ে রাগে ফোঁস ফোঁস করে বলেন, আমার পছন্দের রঙের শাড়ি পরে অন্যের অধিকার নেওয়ার খুব শখ তোমার। আমার জিনিস আমি খুব শক্ত করে আগলে রাখতে জানি আরজ। তার রাগে লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকিয়ে আমি অভিমানের সুরে বললাম, আপনার উপর তো অধিকার দেখাতে চেয়েছিলাম, কিন্তু আপনিই তো সেই সুযোগ দেননি আমাকে। নিজ থেকে অধিকার দিয়েও আবার নিজেই আমাকে বঞ্চিত করে দিয়েছিলেন, কারণ আমার ভালোবাসার রং কালো। আমার কথাগুলো শুনে মিহির ভাইয়ের রাগ কমতে শুরু করে। তিনি শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আমার মনে বিদ্রোহ জেগে উঠেছে। আমি তাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করলাম, কেন তিনি হুট করেই সেদিন এমন করেছিলেন? কেন আমাকে অন্যের সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলেন? আর কেনই বা আমরা সেই বাড়ি ছেড়ে চলে আসার সময় তিনি অধিকারের জোরে আমাকে আটকাননি? কেন? মিহির ভাই আমার প্রশ্ন বাণে জর্জরিত হতে থাকেন। আচমকায় তিনি ধপ করে খাটে বসে পড়েন। তারপর তার উষ্ণ দুই হাতে আমার দুটো হাত শক্ত করে ধরে আহত সুরে বলেন, ওই দিন বিকেলে রিধি ছাদে তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলেছিল। তারপর ও সেটা আব্বুকে বলে দিলে আব্বু আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন আমি কাকে বেশি ভালোবাসি, তোমাকে নাকি আম্মুকে? তার প্রশ্ন শুনে আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। আমাকে নিশ্চুপ দেখে আব্বু বলেছিলেন, আমি তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই বেছে নিতে পারব, এবং অন্যজনকে দূরে সরিয়ে দিয়ে ভুলে যেতে হবে। আমার অবস্থা তখন এমন ছিল যেন সামনে সাগর আর পিছনে কুয়া। আব্বু আমাকে হুমকি দিচ্ছিলেন, আমি যদি তার অমতে তোমাকে বিয়ে করি তবে তিনি আম্মুকে তালাক দিয়ে দিবেন। তবুও কোনো কালো মেয়েকে তার ছেলের বউ হিসেবে মেনে নিবেন না। এমন জঘন্য আর লম্পট চরিত্রের লোকটা আমার বাবা, সেটা ভেবেই প্রচণ্ড ঘৃণা হচ্ছিল। আম্মুকে আমি ভীষণ ভালোবাসি। মায়ের মৃত্যুর পর আম্মুই আমাকে তার প্রথম সন্তান হিসেবে বুকে আগলে নিয়েছিলেন। মাতৃ মমতায় তিনি আমাকে লালন পালন করেছেন। তোমার চেয়ে আম্মুই আমার কাছে বেশি মূল্যবান ছিল। তাই আমি তোমাকে রেখে আম্মুকেই বেছে নিই, কারণ আমি আম্মুর কষ্ট সইতে পারব না। মিহির ভাই কাঁদছেন, তার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আমি আলতো করে তার চোখের পানি মুছে দিয়ে বললাম, তাহলে আজ সকালে আঙ্কেল রাজি করালেন কিভাবে আমাকে মেনে নিতে? মিহির ভাই মিষ্টি করে হেসে বললেন, কাল সারা রাত এটাই ভেবেছি যে আব্বুকে কিভাবে রাজি করাবো। তারপরই আমি আম্মুকে ঘুম থেকে ডেকে তুলে পুরো ঘটনা খুলে বলি। সব শুনে আম্মু ও আব্বুর মতো তোমাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়ে রাজি হলেন না, কারণ কালো রং আম্মারও খুব অপছন্দের। তারপর আর কোনো উপায় পেয়ে আমি আম্মুকে চিরদিনের জন্য বিয়ে না করার হুমকি দিলে আম্মু ভয় পেয়ে যায়। আমি জানি আম্মু আমাকে তার প্রাণের চেয়েও ভালোবাসেন, আর তাই কিছুতেই আমাকে হারাতে চাইবে না। আমার হুমকিতে কাজ হয়। আম্মা তখনই আব্বুকে সহ বাকি সবাইকে ঘুম থেকে ডেকে তুলে এখানে নিয়ে এসেছেন। যদিও আব্বু সারা রাস্তা সেটা ওটা বলে বিড়বিড় করে আম্মুকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আম্মুর কাছে পাত্তা না পেয়ে তার কাজে সফল না হয়ে মন খারাপ করে আছেন। আমি মিহির ভাইয়ের পাশে বসে তার কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে ভালোবাসেন মিহির ভাই? মিহির ভাই আমার চোখের দিকে চেয়ে বলেন, শেষবারের মতো বলছি, আমাকে মিহির ভাই বলে ডাকবে না। কি বলে ডাকবো তাহলে?
যেটা তোমার ইচ্ছা। আমি দুষ্টুমি করে বললাম। কালো মিহির বলে ডাকব। এই কথায় তিনিও মুচকি হাসেন। কি হলো বলেন না কেন? কি বলবো? আমাকে ভালোবাসেন? মিহির ভাই পুনরায় আমার চোখে চোখ রেখে মোলায়েম সুরে বললেন। বাসি। আমি ভালোবাসি তোমাকে আরজু। খুব ভালোবাসি। এরপর দুজনেই নিশ্চুপ থেকে একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে চোখে চোখে কথা বলতে লাগলাম। হঠাৎ মিহির আমার কানে ফিসফিস করে বলেন, বিয়ের পর কখনো কালো রঙের কাপড় পরবে না তুমি। তার কথায় হুট করেই আমার মনটা খারাপ হয়ে গেল। আমি আহত সুরে বললাম, কেন আন্টির অপছন্দ বলে? না, তোমাকে ভীষণ সুন্দর লাগে তাই। তিনি কথাটা এমনভাবে বলেছেন যে আমি লজ্জা পেয়ে তার দিকে তাকাতে পর্যন্ত পারছি না। আমি জানি আমার পা দুটিও সুন্দর। তাই বলে তুমি এখন আমার পায়ের দিকেই তাকিয়ে থাকবে? মিহির যে এত দুষ্টুমি করতে পারেন সেটা আজই প্রথম জানতে পারছি। লোকটার যে আর কত রূপ আছে কে জানে। আমার এখনো তার দিকে তাকাতে লজ্জা লাগছে। মিহির নাস্তার প্লেট নিয়ে রুটি ছিঁড়ে নিজেও খেতে লাগলেন, সাথে আমাকেও খাওয়াতে লাগলেন। খেতে খেতে তিনি আমাকে আমাদের বিয়ে নিয়ে তার সব পরিকল্পনার কথা বলতে লাগলেন। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। এত সুখ কি সত্যিই আমার জন্য অপেক্ষা করছিল? মিহিরের খাওয়া শেষ হলে পরম নির্ভরতার সাথে আমার দুই হাতে তার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমাদের ভালোবাসায় যেন কারোর নজর না লাগে। মিহির মুচকি হেসে আদর মাখা কণ্ঠে বলেন, তোমার আমার ভালোবাসায় কখনোই কারোর নজর লাগবে না। কারণ আমাদের ভালোবাসার রং কালো। সমাপ্ত।